প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের দুপুরের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আমি কামরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি। আপনারা জানেন ঠিক দুপুরবেলায় যখন দেশ সংযোগ নিয়ে আপনাদের সামনে হাজির হই তখন আমাদের সাথে সংযুক্ত থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা। সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ, স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা, নানা বিষয় নিয়ে ঠিক একই সময়ে আপনাদের সামনে হাজির হই। আজকেও আছেন আমাদের সাথে আমাদের প্রতিনিধিরা। আমরা শুরুতেই আপনাদেরকে নিয়ে যাব বাগেরহাটের চিতলমারীতে। আমাদের সাথে আছেন চিতলমারীর প্রতিনিধি প্রদীপ মণ্ডল আমাদের সাথে আছেন। আমরা কথা বলবো তার সাথে। প্রদীপ মণ্ডল, শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। প্রদীপ মণ্ডল, এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং আপনার কাছে কি বিষয় রয়েছে? আমি এই মুহূর্তে অবস্থান করছি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস জয় তার অফিস কক্ষে। আপনি জানেন দেশে করোনা পরিস্থিতির এই মহামারী লগ্নে যে সম্মুখসারী যোদ্ধারা তাদের সেবা দিয়ে যাচ্ছে, সেবা দিয়ে করোনা রোগীদের সুস্থ করছে, নিশ্চিত অনেক ঝুঁকি জেনেও যারা সেবা দিয়ে যাচ্ছে এমন একজন সম্মুখসারী যোদ্ধা আমাদের ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস। আমরা তার সাথে কথা বলবো। আর আপনাকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখছি যে আমাদের বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র জনাব শেখ হেলালুদ্দিন, তার ব্যক্তিগত তত্ত্বাবধানে আমাদের বাগেরহাট ১ আসনের ৩টি উপজেলা বাগেরহাট, মোল্লাহাট, চিতলমারী এবং ফকিরহাট, এই ৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করেছেন এবং ২৫০০ করোনা ইউনিটও চালু করেছেন। ইতিমধ্যে আমাদের মোল্লাহাটের এই ২৫০০ করোনা ইউনিট চালু হয়েছে এবং সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের যে কাজ সেটাও শেষ হয়েছে এবং মোল্লাহাটে এ পর্যন্ত ৩৮০ জন করোনায় আক্রান্ত এবং ৭ জন মৃত্যুবরণ করেছে। বর্তমান করোনা পরিস্থিতি এবং এই যে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম এবং ২৫০০ করোনা ইউনিট, এ বিষয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের আজকে হচ্ছে ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস জয়। জি, জনাব ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে। আপনাকে অনেক ধন্যবাদ। জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠান জয়যাত্রা দেশ সংযোগ আমাকে সংযুক্ত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমরা একটু আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে বাগেরহাটের করোনা পরিস্থিতির সর্বশেষ কি অবস্থা সেটা যদি আমাদেরকে আগে বলতেন। কতটুকু নিয়ন্ত্রণের ভিতরে আপনারা রাখতে পেরেছেন এই পরিস্থিতিকে? বাগেরহাটের করোনা পরিস্থিতি আসলে একটা বার্নিং পজিশনে ছিল, কিন্তু এই মুহূর্তে আসলে সেই পজিশন থেকে মানে এখন আমাদের ডিটেক্ট করা শুরু করছে, মানে ডিটেক্ট মানে ডেভেলপ করা শুরু করছে, মানে আগের চেয়ে সংক্রমণ কমে আসছে। আমি যদি মোল্লাহাটের কথাই বলি, মোল্লাহাটে এখন পর্যন্ত আমাদের সংক্রমণের সংখ্যা হলো ৩৮০ জন এবং এর ভিতরে অলরেডি ভালো হয়ে গেছে ১৩৮ জন এবং আমাদের অ্যাক্টিভ রোগী আছে এখন ২৩৫ জন এবং আমাদের আক্রান্তের সংখ্যা আমরা এর আগে আমাদের যেটা ছিল প্রায় আমরা যতটুকু টেস্ট করতাম প্রায় 40% রোগী আমাদের আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে আজকে আমাদের দেখলাম আজকে আমাদের আক্রান্তের সংখ্যা 15%। সেক্ষেত্রে যে গত এক সপ্তাহ রেজাল্ট যদি আমরা দেখি তাহলে আমাদের আক্রমণের সংখ্যা 15%-এর বেশি না। সুতরাং আমরা মনে করছি যে একটা আক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছিল সেটা এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে। জি, এই যে নিয়ন্ত্রণের জন্য করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে লকডাউন, কঠোর লকডাউনের কথা বলা হয়েছে এবং ঈদের পর থেকে যে কঠোর লকডাউন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে, এই পরিস্থিতির পর থেকে আসলে কতটুকু আমরা মানে দেখতে পাচ্ছি যে কমের দিকে, সেটা যদি আমাদেরকে একটু ইনফরমেশনটা দিতেন। আসলে আমাদের যে কঠোর লকডাউনের ভিতর চলছে আসলে এর ইফেক্টটা কিন্তু আমরা এত তাড়াতাড়ি পাবো, এর ইফেক্টটা পেতে কিন্তু আমাদেরকে আরো 10 দিন অপেক্ষা করতে হবে। তবে এখন আমার ব্যক্তিগত যেটা মতামত সেটা হলো যে আমাদের ভিতরে লোকজনের ভিতরে করোনার বিষয়ে সচেতনতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। যেমন আমি যদি বলি যে আগে যখন রাস্তায় বের হতাম তখন যে পরিমাণ লোকের মুখে মাস্ক দেখতে পারতাম এখন তার চেয়ে বেশি পাচ্ছি। হ্যাঁ, তো এবং আমি তো এখানে পরীক্ষা করার জন্য করোনা টেস্ট করার জন্য এমন কোনো প্রচারণা নাই, এমন কোনো যোগাযোগ নাই যেটা আমরা করিনি, কিন্তু তারপর আমরা যতটা আশা করছিলাম যে এত পরিমাণ মানুষ টেস্ট করতে আসবে কিন্তু আমরা সেটা পাচ্ছিলাম না। বিগত এক সপ্তাহ ধরে আমরা মোটামুটি
মানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে টেস্ট করতে আসছে। এখন আমাদের আর প্রচারণা করা লাগছে না। কেউ মানে করোনার কথা চিন্তা করলে যদি কেউ মনে করে করোনা সংক্রমণ হয়েছে, সে নিজের থেকে অথবা তার পরিবার থেকে এখন পরীক্ষা করতে চলে আসতে হবে, যার ফলে আমাদের পরীক্ষার পরিমাণও আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেছে। যে আমরা একটু চিকিৎসা প্রসঙ্গে যদি আসি, আপনি আমাদেরকে একটু বলবেন যে সার্বিক মানে বাগেরহাটের চিত্রটা যদি একটু বলতেন, যে করোনা পরিস্থিতির জন্য যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো বা এই মুহূর্তে যে ট্রিটমেন্টগুলো দরকার সেগুলোর জন্য বাগেরহাট কতটুকু প্রস্তুত রয়েছে বা কতটুকু সেবা আপনারা দিতে পারছেন বাগেরহাটের মানুষদেরকে? সেটার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। আমাদের বাগেরহাট সদর হাসপাতাল আইসিইউ সহ অন্যান্য যে সাপোর্ট সেন্টার সেটাও আছে, এবং আমাদের প্রতিটা উপজেলায় কিন্তু এখন করোনা বেডের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং আমাদের বাগেরহাটে আগের সঙ্গে মাননীয় এমপি মহোদয় জনাব শেখ আলাউদ্দিন সাহেব ওনার নিজস্ব তহবিল থেকে 3টা উপজেলায় সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, এবং যত প্রকার আমাদের মেডিসিন লাগতেছে এবং অক্সিজেন লাগতেছে সেটাও উনি কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। এবং বাগেরহাট পৌরসভার মাননীয় সংসদ সদস্য জনাব শেখ তন্ময় উনি মানে এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন যে যদি কারো বাড়িতে অক্সিজেন লাগে উনি একটা ভলেন্টিয়ার টিম করে দিয়েছেন, সেই টিমের একটা নাম্বার দিয়েছেন, ওনাদের সাথে ফোন করার সাথে সাথেই তার বাড়িতে অক্সিজেন চলে যাচ্ছে, এবং যত পরিমাণ অক্সিজেন লাগছে তত পরিমাণ অক্সিজেন তাকে দেওয়া হচ্ছে। এরপরে যদি তাকে হসপিটালে ট্রান্সপোর্ট করার প্রয়োজন হচ্ছে, তো ওই টিমটা এই নিজস্ব ব্যবস্থা করে হসপিটালে নিয়ে আসছে। সুতরাং আমি বলবো যে বাগেরহাট ডিস্ট্রিক্ট আপনার করোনা চিকিৎসায় 100% প্রস্তুত। আমরা যদি একটু মোল্লারহাটের চিত্র যদি আপনার কাছ থেকে জানতে চাই, তাহলে মোল্লারহাটের করোনা চিকিৎসার জন্য বা এই মুহূর্তে যে প্রাথমিক চিকিৎসাগুলো দরকার, সেই সাথে আমাদের নতুন করে যোগ হচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, সারা দেশে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। এই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য মোল্লারহাট উপজেলার কতটুকু সক্ষমতা রয়েছে বা আপনারা এই সেবাগুলো সেখানে কতটুকু দিতে পারছেন? মোল্লারহাটের অবস্থা হলো যে মোল্লারহাটে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী পাওয়া যায় না, কিন্তু আমরা কোনো ডেঙ্গু রোগী পাইনি। হ্যাঁ, তবে আমরা এখানে মোল্লারহাট উপজেলা হেলথ সেন্টারে আমরা 25 বেডের একটা করোনা ইউনিট করেছি, এবং সেখানে আজকে আমাদের 11 জন রোগী ভর্তি হয়েছে, এবং আমরা এখানে যাদের অক্সিজেন লেভেল 80% পর্যন্ত থাকতেছে এই ধরনের রোগী কিন্তু আমরা এখানে করতেছি, এবং আমাদের অনেকগুলো রোগী আমরা ভালো করতে পেরেছি যারা এখানে হসপিটালে ভর্তি হয়ে 80% বা 80% কাছাকাছি এরকম অক্সিজেন স্যাচুরেশন ছিল, তারা চিকিৎসা নিয়ে ভালোভাবে বাড়িতে গিয়েছে। সিভিয়ার কেসগুলো দেখার জন্য বা ট্রিটমেন্টের জন্য মোল্লারহাট আসলে কতটুকু সেখানে চিকিৎসা ব্যবস্থা রয়েছে বা আধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থা আছে কিনা? আমাদের এখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা হয়ে গেছে এবং অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক যেটা সমস্যা হচ্ছে করোনার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক এইটা নাই। তবে আমরা যেগুলো শুধুমাত্র আইসিইউ প্রয়োজন সেগুলো আমরা রেকর্ড করছি, এবং বাকি রোগীর চিকিৎসা আমরা এখানে দিচ্ছি, এবং সকলের সহযোগিতায় আমরা সুস্থ করতে পারছি। যেহেতু আমাদের ইতিমধ্যে 7 জন রোগী মারা গিয়েছে, তারপরেও আমাদের চিকিৎসায় ভালো হওয়ার সংখ্যা অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ ডক্টর বিপ্লব কান্তি বিশ্বাস, আপনাকে আমাদের সাথে আপনার মূল্যবান সময় এতক্ষণ পর্যন্ত দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব কুড়িগ্রামের উলিপুরে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহিন। আমরা সেখানকার সার্বিক চিত্র জানবো তার কাছ থেকে। মাহমুদুল হাসান শাহিন, আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে? শাহিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শাহিন, এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন এবং আপনি সেখানকার সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন, লকডাউন সহ সেখানকার সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে। গতকাল আমাদের করোনা টেস্ট করা হচ্ছে 37 জন, এর মধ্যে 32 জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে করোনা পজিটিভে দেখা গেছে আমাদের উত্তর উপজেলা থানাতে করোনা পজিটিভ
আপনাকে দেখানো যাবে আসলে লোকজনের চলাফেরা চলাফেরা এই লোকজনের চলাফেরায় আসলে দেখাচ্ছি যে মাস্করা অনেক লোক এখানে চলাফেরা করতেছে এবং তাদের কাছে মনে হবে করোনা গতিতে কোনো জিনিস হচ্ছে এই যে তাদের নেই। আমি আজকে আপনাকে জানিয়ে রাখি যে আজকে উলিপুরের যে অবস্থা প্রশাসন মনে হয় দেখা যাচ্ছে আমি সকাল থেকে উলিপুরের যে অবস্থা দেখেছি এই অবস্থায় উলিপুরের প্রশাসনের কোনো ভূমিকায় আমার লক্ষণীয় এখন পর্যন্ত মনে হয়নি। আমি এখানে আরো দেখি আপনাকে জানিয়ে রাখি যে আসলে কুড়িগ্রামের উলিপুরে লকডাউন যে অবস্থা এই লকডাউনে শুধুমাত্র উলিপুরের মানুষ খেটে খাওয়া মানুষজন যেভাবে লকডাউন মানে এবং দেখা গেছে উলিপুরের করোনা এই করোনায় শুধুমাত্র লকডাউন যেটা আছে সেটা হলো দূরপাল্লার বাস এবং যানবাহন এখানে নির্দিদায় চলতেছে নসিমন পরিবহন এবং দেখা গেছে যে অটো রিক্সা এবং ফেরত যে সমস্ত যান আছে সেই সমস্ত যান এবং আমি এখানে আপনাকে আরো দেখিয়ে রাখি যে আসলে উলিপুরের মানুষ এই করোনা কি সেই বিষয়ে তাদের মনে কোনো ধারণাই নেই। আমি এই মুহূর্তে আপনাদের সাথে একজন কথা বলাই দেবো একজন ছোট ব্যবসায়ী আছে যে আমি এনার কাছে জানবো যে আসলে এনার মুখে এখন পর্যন্ত আমি কোনো মাস্ক দেখিনি এই মাস্ক না থাকার কারণটাকে আমি এনার কাছে জানতে জি মাস্ক ছাড়া উপরে চলাফেরা করতে মাস্ক আমার পকেটে আছে আসলে অবস্থা একটা ব্যক্তিগত জায়গা আমি আপনাকে দেখাই যে দেখেন যেভাবে এখানে ট্রাফিক পুলিশ আজকে ট্রাফিক পুলিশ আমাদের এখানে যেমন নগরের পরে অবস্থা এই অবস্থায় যদি এইরকম কিছু থাকে তাহলে করোনা আরো শাহিন আপনি প্রশাসনের কারোর সাথে কথা বলেছেন কিনা এই ব্যাপারে তদারকি করছে কিনা লকডাউন যে চলছে সেই লকডাউনের ভিতরে যে বিধিনিষেধগুলো সেই বিধিনিষেধগুলো মানুষ যাতে মেনে চলে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা কেন নয় এই এই ব্যাপারে আপনি তাদের সাথে কোনো কথা বলতে পেরেছেন কিনা? আমি বাহিরে আছি এবং পোস্ট অফিস মোড়ে একটা জায়গা আছে জায়গা সেইখানে দায়িত্ব পালন করতেছে এখানে যে অবস্থা এই অবস্থায় এখানে পুলিশের তেমন কোনো ভূমিকা নেই এবং দেখা গেছে যে আমাদের এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ কাছে উনি যখন দেখা গেছে কোনো জায়গা নেই আমাদের উলিপুর গুজরাট এগুলো 13টা ইউনিয়ন এবং একটা পৌরসভা গঠিত তখন উলিপুর শহর থেকে এই কর্মকর্তা অন্য কোনো জায়গায় যেমন দুর্গাপুরের একটা জায়গা আছে বন্দরহাট আছে ধামচিনি আছে তবকপুর আছে বদরা আছে এই জায়গায় যখন যান এইখানকার যারা মনে করে যে ব্যবসায়ী এই ব্যবসায়ীরা শুধুমাত্র চোর পুলিশ যেরকম খেলা খেলানো হয় সেই রকমই শোনে যখন এই পুলিশের কোনো সাইনার শোনে তখন দেখা যায় যে ব্যবসায়ীদের দুইজনগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে পুলিশের সাইনার শোনানোর সাথে সাথেই তারা দোকানে সাড়ার নেমে দেয় ভিতরে তারা ব্যবসা করে এইরকম দৃশ্য আর কি আমি দেখেছি। তো সাধারণ মানুষের সাথে কথা বললে তারা কি বলছে তারা কেন এই লকডাউন বা যে বিধিনিষেধগুলো সেই বিধিনিষেধগুলো মানার ব্যাপারে তাদের অনীহা কেন সেটা আপনি জানতে চেয়েছিলেন কিনা সাধারণ মানুষের কাছে? কথা বলছিলাম ব্যবসায়ী যারা আছে তারা বলেছে যে আমরা বিভিন্ন কাছ থেকে আমরা ঋণ নিয়েছি ঋণ নিয়ে এই ব্যবসায় আমাদের এই ব্যবসার যে চেষ্টা সেটা কিন্তু হলো তাদের নেই তাদের বক্তব্য যেটা উপরে এটা একটা নতুন কথা যে আসলে আমাদের গ্যাস হলো ঋণে করোনায় সেটা শেষ আমাদের গ্যাস হলো ঋণে করোনায় সেটা শেষ এই অবস্থায় তারা এই লকডাউন মানতে দাঁড়ান যেমন তারা বলতেছে যে সরকারি চাকরিজীবী যারা আছেন সরকারি চাকরিজীবীগণ বাড়িতে বসে থেকে তারা বেতন ভাতা পান যদি সরকার মাননীয় প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবী যে সমস্ত লোকজন আছেন তাদের যদি বেতন কর্তন করে তাদেরকে যদি পুনরায় দেওয়া যেত তাহলে হয়তো বা তারা এই লকডাউনটা সফলভাবে বাস্তবায়ন করতে বলে তারা আমাকে জানবে। ধন্যবাদ মাহমুদুর হাসান শাহিন, ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে এতক্ষণ পর্যন্ত আপনার জানানোর জন্য সেখানকার সার্বিক চিত্র। আমরা এই মুহূর্তে চলে যাব জামালপুর থেকে আমাদের সাথে আছেন আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকন। আমরা জানবো সেখানকার লকডাউনের সার্বিক চিত্র সহ সেখানকার সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে। শরীফুল ইসলাম ঝোকন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
যে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। যখন এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন এবং সেখানকার সার্বিক চিত্র একটু আমাদেরকে জানাবেন। আমি আজকে রয়েছি জামালপুর পৌরসভা মির্জা আজম চত্বরে। আমি মহামারী করোনা পরিস্থিতি আপনাকে রাখতে চাই, সেজন্য জামালপুরে কোনোভাবে এই মহামারী করোনা পরিস্থিতি কমছে না, সংক্রমণ যেন দিন দিন বেড়েই চলছে। গতকালও জামালপুরে মহামারী করোনা পরিস্থিতিতে একজন মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে জামালপুরে মোট আক্রান্ত হলেন 4149 জন এবং সুস্থ হয়েছে 59 জন, মোট মৃত্যুবরণ করেছেন 79 জন। এটি আপনাকে রাখতে চাই, সেটি হলো জামালপুরের যে এই মহামারী করোনা পরিস্থিতি, এই মহামারী করোনা পরিস্থিতি সংক্রমণে আজকে জামালপুরে লকডাউনের চতুর্থ দিন। জেলা প্রশাসনের নেতৃত্বে জামালপুরে পুলিশ, বিজিবি, র্যাব জামালপুরে প্রতিটি কোনায় কোনায় তারা এই বিতরণ করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করে যাচ্ছেন। তারা প্রত্যেকটি এলাকায় তারা রিক্সা, ভ্যান কোনো ক্রমেই যেন জামালপুর পৌর শহরে চলতে না পারে সেই কাজগুলো তারা করছেন এবং জনসচেতন করার জন্য জেলা তথ্য অফিস কর্তৃক মাইক মারছেন, প্রতিটি মুড়ে মুড়ে মাইক মারছেন। জেলা প্রশাসনের নেতৃত্বে জামালপুরে জেলায় 25টি ইউনিট, 25টি নির্বাহী নেতৃত্বে তারা মাঠে কাজ করছেন। এর মধ্যে জামালপুর সদরে 10টি ইউনিট কাজ করছেন। জামালপুরের 15টি ইউনিয়ন, এই 15টি ইউনিয়নে এই জামালপুরের 10টি টিম কাজ করছেন। বিশেষ করে জামালপুরে যে জামালপুরের পুলিশ প্রশাসন সকাল থেকেই তারা এই স্বাস্থ্যবিধি মেনে তারা এই জামালপুরের যানজট নিরসনে তারা কাজ করছেন, যেন জামালপুরে কোনোভাবেই এই সংক্রমণকে বৃদ্ধি না পায়, যার জন্য রিক্সা, ভ্যান, অটো এই শহরে চলাফেরা করতে দেখা যাচ্ছে না। তবে যে সমস্ত দু একটি এই অটো এবং দু একটি গাড়ি, রিক্সা দেখা যাচ্ছে, সেখানে এক বাস্তব চিত্র আপনাকে জানিয়েছে। সেটি হলো জামালপুরের যে দু একটি রিক্সা চলাচল করছে, এই রিক্সাওয়ালারা যদি 10 টাকা ভাড়া হোক তাহলে 20 টাকা নিচ্ছেন, মাত্র দ্বিগুণ ভাড়ায় তারা এই যাত্রীদের বহন করছেন এবং তাদের বহন করার একটি এই টাকাটি নেওয়ার একটি কারণও রয়েছে। তারা পয়েন্টে পয়েন্টে গিয়ে রিক্সাগুলো থামাতে হচ্ছে এবং এই 100 200 করে যার জন্য তারা এই ভাড়াগুলো দ্বিগুণ নিচ্ছেন, আমরা জানতে পেরেছি। এবং ভুক্তভোগীদের মানুষগুলো বলছেন যে সমস্ত মানুষ এই শহরে তারা আসছেন বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এই শহরে এই পৌরসভাতে প্রবেশ করছেন, তারা বলছেন আমরা হাসপাতালে যাব, তারা বলছেন যে আমরা ক্লিনিকে যাব, যার জন্য এই দু একটি গাড়ি এই শহরে চলাফেরা করতে দেখা যাচ্ছে। তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি যেভাবে কাজ করছেন জামালপুর পৌর শহরে এবং জামালপুর পৌরসভার মধ্যে ব্যাপকভাবে এই জিনিসটি লক্ষ্য করছেন। লকডাউন যে কি জিনিস এটি জামালপুর পৌরসভা লক্ষ্য করবে। তো আমি যেটি আপনাকে জানিয়ে একটা সেটি হলো জামালপুর পৌরসভায় লকডাউনের চিত্র দেখা গেল জামালপুরের বাইরে যে সমস্ত উপজেলা রয়েছে, যে সমস্ত ইউনিয়ন রয়েছে, এই সমস্ত ইউনিয়ন এবং এই উপজেলাগুলোর মধ্যে ওই স্বাস্থ্যবিধি কোনো বালাই নেই, তাদের কোনো মাস্ক নেই, তারা অবাধে গাড়ি, দোকানপাট খোলা রেখেছেন। যখন এ ব্যাপারে প্রশাসনের তদারকি কতটুকু রয়েছে বা প্রশাসন এই ব্যাপারে গুলো কতটুকু দেখছে? আমি আপনাকে আগেই জানিয়ে রেখেছি জামালপুরে 25টি ইউনিট কাজ করছে। জামালপুর পৌরসভা, জামালপুর সদরে 10টি এবং সদরের উপজেলাগুলোতে 2টি করে ইউনিট রয়েছে। এই 2টি ইউনিট তারা তখন দেখার সাথে সাথে যখন গাড়ির সাইলেন্স শুনতে পায় তখন ওই দোকানপাটগুলো বন্ধ রাখে এবং রিক্সা এবং যাত্রা সাইডে রাখে, চলাফেরা করে না। কিন্তু যেই মাত্র ওই গাড়িটি চলে যায় তার কিছুক্ষণ পরই তারা দোকানপাট এবং রিক্সার যানজট ঠিক আগের মতো তারা চলাফেরা শুরু করে দেন। বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়নগুলির অবস্থা খুবই খারাপ। আমি মনে করি জামালপুর শহরে, শুধু জামালপুর শহর না এবং জেলা ভিত্তিতে যদি এই লকডাউনকে কার্যকর করতে হয় তাহলে এই প্রতিটি ইউনিয়নকে এই লকডাউনের আওতায় আনতে হবে। অবাধে তারা ঘোরাফেরা না করতে পারে, দোকানপাট খোলা না হয় এবং অবাধে যানবাহন চলাফেরা না করতে হবে, তাহলেই বোধ এই সংক্রমণটা কমবে বলে আমার বিশ্বাস আছে। অনেক ধন্যবাদ শরীফুল ইসলাম খোকন আমাদের সাথে সংযুক্ত হয়ে
জানানোর জন্য জামালপুরের সার্বিক চিত্র। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ। আগামীকাল ঠিক একই সময়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।